প্রিয় দর্শক, দ্য অরোরা টাইমসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের অতিথি হিসেবে আছেন, বাংলাদেশ থেকে যোগ দিয়েছেন ডক্টর কাজী মনিরুজ্জামান মনির। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং বাগেরহাট জেলা বিএনপির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। আমাদের সঙ্গে আছেন গণতান্ত্রিক যুবদলের সভাপতি আমান সোবহান আমান এবং আমাদের সঙ্গে অতিথি আছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক সম্পাদক তহিদ তহিদুল ইসলাম টিটু। প্রিয় জি, দর্শক, আপনাদের ধন্যবাদ। সঙ্গে আজকে আমাদের অতিথিরা গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, মতামত দিবেন। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু নির্বাচন, জাতীয় নির্বাচন ২০২৫ নাকি ২০২৬, এই বিষয় নিয়ে আজকে আমাদের সঙ্গে সম্মানিত অতিথিরা আলোচনা করবেন। প্রিয় দর্শক, আপনারা সঙ্গেই থাকবেন। আমি আশা করি আমাদের পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদেরকে দেখার আমন্ত্রণ রইল। আমি শুরুতে চলে যাচ্ছি ডক্টর কাজী মনিরুজ্জামান মনিরের কাছে। তিনি একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ। এই যে ডক্টর কাজী মনিরুজ্জামান মনির, আমি খুব সংক্ষিপ্তভাবে আপনার কাছে চলে আসছি। এই যে অন্তর্বর্তীকালীন সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দল, যে বেশ কয়েকটি রাজনৈতিক দল এখন বাংলাদেশে সক্রিয় অবস্থান করছে, যেগুলো সমমনা দল হিসাবে পরিচিত ছিল রাজপথে, আওয়ামী বিরোধী সমমনা দল। এই যে রাজনৈতিক দলগুলোর নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এটা সাংঘর্ষিক পর্যায়ে রাজনৈতিক সাংঘর্ষিক নির্বাচন নিয়ে কেউ চাচ্ছে যে ২০২৬-এর মাঝামাঝি এবং রাজনৈতিক দলগুলো চাচ্ছে যে এই বছরের জুন অথবা এই বছরের মধ্যে নির্বাচন। আপনি কি মনে করেন আসলে নির্বাচনটা কখন হওয়া উচিত? ধন্যবাদ জনাব সাখাওয়াত মুকুল ভাই, আপনাকে এবং ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে যে আলোচক আছেন আহ, জনাব আমান সোবহান এবং ওহিদুল ইসলাম টিটু, এবং যারা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন তাদেরকেও শুভেচ্ছা ও স্বাগতম। বিষয়টা হচ্ছে যে আমাদের দল দল থেকে কিন্তু দীর্ঘদিন যাবৎ বলা হচ্ছে একটা স্পষ্ট কথা, যে নির্বাচিত সরকার যে সমস্ত বিষয়গুলো করতে পারে, অনির্বাচিত সরকার সেগুলো করতে কিছুটা হলেও বাধাপ্রাপ্ত হয় বা করার মতো সৎসাহস অনেক সময় থাকে না। কারণ জনগণ কি বলবে? আপনারা দেখেছেন যে ১৯৯১ সালে ফ্যাসিস্ট স্বৈরাচারের ৯ বছরের পরে আমরা যখন আন্দোলন সংগ্রাম করে একটি গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনি, সেই সময় তৎকালীন বিচারপতি শাহাবুদ্দিন সাহেব মাত্র ৩ মাসে সারা বাংলাদেশকে একটা নিরপেক্ষ অবস্থানে নিয়ে আসছিল। সেইটা আনার জন্য কিছু কৌশল থাকা দরকার। কিন্তু আজকে সেই সময় বাংলাদেশে যে নির্বাচনটা হয়েছিল বিশ্বের কাছে খুব গ্রহণযোগ্য একটা নির্বাচন হয়েছিল, এবং আমার কাছে মনে হয়েছিল যে সেই নির্বাচনটা হয়তোবা শুধু কথার জন্য অনেকে বলতে পারে, কিন্তু এইটা নিয়ে সারা বিশ্বে তর্ক বিতর্ক ছিল না, বাংলাদেশেও ছিল না। এই যে একটা সুন্দর নির্বাচন হয়েছে, এইটা হচ্ছে যে সদিচ্ছা। আজকে আমরা জানি যে ১৬ বছর এই ফ্যাসিস্ট সরকার দলীয়করণ করেছে, লুটতারাজ করেছে, সকল প্রতিষ্ঠানকে ধ্বংস। আপনার যে এই নির্বাচন কমিশন বা নির্বাচন, সেখানে কোনো জবাবদিহিতাই ছিল না। দিনের ভোট রাতে, অথবা মনে করেন গরু ছাগল দিয়ে ভোট কোন রকম করলো। তারা যেটা বলেছে সেইভাবে শেখ হাসিনার ইচ্ছা মতো তারা এমপি বানিয়েছেন, নির্বাচন যেভাবে করেছেন নির্বাচন কমিশন, সেইখান থেকে ফিরিয়ে আনতে একটা সময় লাগতে পারে। কিন্তু আমরা সেই লক্ষণগুলো ওনাদের মধ্যে দেখতেছি না। এই যে মনে করেন আজকে প্রথমে যারা বিভিন্নভাবে জরিপ করেছিলেন, সেখানে দেখেছিলেন যে আপনার প্রায় ১৬০০ লোক শহীদ হয়েছে ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে, ছাত্র জনতা, এবং ৫০,০০০ হাত পা পঙ্গুত্ব বরণ করেছেন এবং এখনো চিকিৎসা চলতেছে। অথচ আমরা দেখলাম যে প্রথমেই তাদের মূল্যায়ন করার কথা ছিল, সেই মূল্যায়ন কিন্তু সরকার করেনি। তারা আন্দোলন করে তাদের কিছু মূল্যায়ন তারা নিয়েছেন বা কিছু সুবিধা নিয়েছেন, আন্দোলন করে নিতে হয়েছে। এমনকি এই সরকার আসার পরে একটা চিরুনি অভিযান এবং আইনের আশ্রয় আনা উচিত ছিল। যারা দুর্নীতিবাজ, অন্যায় যারা করেছে, দুর্নীতি করেছে, তারা টাকা পয়সা লুট করেছে, ব্যাংক লুট করেছে, এবং এই যত অপকর্ম করেছে, বিশ্বে এত অপকর্ম কেউ করতে পারে না যেটা শেখ হাসিনা। দেখেন যে আজকে যখনই পালিয়ে, ছুটিতে একবার পালায়নি, এই একবার পালিয়েছে। অন-11-এও পালিয়েছিল, বেগম খালেদা জিয়া তাকে আবার বাংলাদেশে এনেছিলেন। এর আগেও যখন তার বাবা হত্যা হয়েছিল, বর্ডার থেকে এসে আবার পালিয়ে গিয়েছিলেন। এই যে পালিয়ে যাওয়ার পরে তার নামে যে কতগুলো মামলা হয়েছে এবং বাস্তব এবং সত্য। তাই এই সরকার কি করেছে, তাদের বিরুদ্ধে কেন অ্যাকশন নিতে পারলো না? আমরা তো প্রথম শুনেছিলাম যে ৬২৬ জন বিভিন্ন জায়গায় আছে,
আমরা দেখলাম 6 জন গ্রেপ্তার হয়েছে ওই সময়, আর 620 জন নেই। এটা কেন? এবং এই বাজার দর নিয়ন্ত্রণ মানুষ চেয়েছিল, সে বাজার দর নিয়ন্ত্রণ করতে পারে নাই। আইন শৃঙ্খলা বাহিনী, দখল, চাঁদাবাজ, এই সিন্ডিকেট কোনো কিছুই তারা নিতে পারে নাই। এমনকি সচিবালয় যে যারা চাকরি করে তাদেরকেও তারা আমূল পরিবর্তন করতে পারেনি, সেখানেও ঘাপটি মারা এই দালালেরা আছে। তাই আমরা মনে করি কি জনগণ এখন চাচ্ছে যে স্পষ্টভাবে একটি জনগণের সরকার চাচ্ছে। বেশিরভাগ মানুষ হয়তোবা ফেসবুক বা কিছু কিছু লোক চাইলে, তাদের সংখ্যা খুব কম। আপনাকে আজকে একটা উদাহরণ দিই, শুধুমাত্র ঢাকা হেঁটে আসছে বা লোকাল বাসে আসছে, ছাত্র দলের যে প্রোগ্রাম হয়েছে আপনি দেখেছেন যে এরা যতটুকু অল্প জায়গায় ঘুরেছে, শাহবাগ থেকে শহীদ মিনার দিয়েছে, এতে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে, এত লোক হয়েছে। ছাত্র দলের অবস্থানটা শুধু ঢাকায় কি, আর তারা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে গাড়ি এনেছে, খাবার দিয়েছে, লোক এনেছে। আইসা যদি আজকে যেটা ছাত্রদল বলেছে যে আপনার এই নতুন ইতিহাসে যদি ছাত্রদলকে বাদ দিয়ে তারা ইতিহাস লিখতে চায়, সেটা জনগণ ডাস্টবিনে ছিঁড়ে ফেলে দিবে। এটাই আসলে সত্য কথা। কিন্তু এইটা যে বুঝতেছে না এই সরকারের মধ্যে, অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে, এটা আমরা বুঝতেছি। তাই প্রতিদিন বিভিন্ন ধরনের ইস্যু, সেই আমরা আগে জন্মের পর থেকে শুনেছিলাম ডিম আগে না মুরগি আগে, ঠিক নির্বাচন আগে না সংস্কার আগে এই কথা। এরপর আবার শুনি বিচার আগে না নির্বাচন আগে। এরপর আবার শুনি যে তারা আবার দল করতে, এ দল করবো। 100টা দল করুক, আমাদের আপত্তি নাই, কিন্তু এত সময় লাগার কথা না। আপনারা দেখেছেন সংস্কার কমিটি যারা ছিল আমাদের জানুয়ারির মধ্যে, তারা ডিসেম্বরের মধ্যে দেওয়ার কথা ছিল, ইতিমধ্যে 4টা দিয়েছে 15ই ডিসেম্বর, এবং বাকিটা মনে করেন এই মাসের মধ্যেই, জানুয়ারির মধ্যেই দিয়ে দিবে। এবং কয়েকজন উপদেষ্টা বলেছে যে এইটা আগামী মাসের কয়েকদিনের মধ্যে এটা চূড়ান্ত করা সম্ভব। এরপর আজকে স্বাস্থ্য উপদেষ্টা তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা সম্ভব। এখন আপনার এই সংস্কার রাজনৈতিক দলগুলো দিয়েছে, সংস্কার কমিটি দিয়েছে, চাইলে 7 দিন 15 দিনের মধ্যে প্রজ্ঞাপন জারি করে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে পারে। এখন আমার কথা হচ্ছে যে জুন জুলাইতে বৃষ্টির কথা বলতেছে, যে এই সময় বর্ষা থাকে, হতে পারে 2 মাস পর। কিন্তু এই কথা সঠিক, আমাদের মহাসচিব যে কথা বলেছে যে আজকে নির্বাচন হলে জবাবদিহিতা থাকবে এবং আমরা সবকিছু করতে পারবো। আপনারা প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ সংস্কার করে নির্বাচন দেন, এবং এই নির্বাচন দরকার। আমরা ফিরে আসছি। ধন্যবাদ মনির ভাই। আমরা আপনার কাছে ঠিক একই প্রশ্ন নিয়ে আবার ফিরে আসছি। আমি যাচ্ছি এখন গণতন্ত্র যুবদলের সভাপতি আমান সোবহানের কাছে। আমান সোবহান ভাই, এই যে ডক্টর কাজী মনিরুজ্জামান তিনি বললেন যে এই যে এই সরকার বিভিন্ন রাজনৈতিক দলের দাবির পরিপ্রেক্ষিতে এই সরকার দ্রুত প্রজ্ঞাপন জারি করে 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব। আসলে কি সেই নির্বাচনটা সম্ভব কিনা? আপনাদের দলের দৃষ্টিকোণ থেকে, আপনাদের দলের নেতা কর্মীদের পক্ষ থেকে আপনারা কি মনে করেন? জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আজকের অরোরা টাইমসের সঞ্চালক সাকাত মকুল ভাইকে এবং আমার সাথে যারা আছেন উপস্থিত মনির ভাই এবং টিটু ভাই। আপনারা জানেন দীর্ঘ সময় আমরা রাজপথে সংগ্রাম আন্দোলনের মাধ্যমে একটি ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে আমরা স্বাধীন দেশের পরাধীন নাগরিক হিসাবে ছিলাম। সেখান থেকে উত্তরণের চেষ্টা আমরা করছি, কিন্তু প্রশ্ন হচ্ছে যারা বর্তমানে দায়িত্ব পালন করছেন তারা কি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছেন? আমরা আবেগে যে সরকার গঠন করা হয়েছে তাদের বিবেক এখন কোথায়? তাদের উচিত ছিল সবকিছুর একটি রোড ম্যাপ করার। তারা সংস্কারের নামে যে সময় ক্ষেপণ করছেন তাতে আমরা এখন একটি অনিশ্চিত অবস্থানে চলে গিয়েছি। দেশের প্রতিটা মানুষ এখন হতাশার মধ্যে আছে আমি মনে করি, কারণ আপনি বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। আইন শৃঙ্খলা বাহিনী যে তৎপরতা দরকার ছিল তার বিন্দুমাত্র আমরা দেখতে পাচ্ছি না। প্রতিদিনই ছিনতাই, রাহাজানি, চুরি ডাকাতি বেড়ে গিয়েছে। সর্বক্ষেত্রেই আমি মনে করি তারা ব্যর্থতা পরিচয় দিয়েছে। আমাদের অভিজ্ঞ যারা আছেন
তাদেরকে এই উপদেষ্টা মণ্ডলীতে রাখা দরকার ছিল এবং আমাদের যোগ্য লোক যেখানে দরকার সেখানেই রাখা দরকার ছিল। এই অবস্থায় আমি মনে করি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি সকলের পক্ষ থেকে যে আপনারা একটি রুট ম্যাপ দেন যে আমরা এই করতে পেরেছি, এই করতে পারবো না, একটি সময় নিয়ে হোক, বেশি সময় ক্ষেপণ করা যাবে না। 3 মাস, আগামী 3 মাসের মধ্যে আমি মনে করি যেহেতু নির্বাচন কমিশন গঠন হয়ে গিয়েছে, ভোটারদের নতুন হালনাগাদ করে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করলে এই অভিজ্ঞ রাজনীতিবিদদের দ্বারা একটি রাষ্ট্র পরিচালনা হলে আমাদের যে সকল সমস্যা আমরা সমাধান করতে পারছি না সেগুলি আশা করছি আমি অতি দ্রুত সমাধান হয়ে যাবে এবং আগামীর যে বাংলাদেশ আমরা গঠন করতে চাচ্ছি, আমাদের উদ্দেশ্যটা কি? আমরা কি গত 53 বছরে আপনি চিন্তা করে দেখেন কতগুলি আন্দোলন হয়েছে, কত নিহত আহত হয়েছেন, আমরা কি আগামীতে আবার আন্দোলনে যেতে চাচ্ছি এই সরকারের বিরুদ্ধে? তা মোটেই উচিত হবে না। আমরা এখন সুন্দর, সভ্য, পরিচ্ছন্ন একটি বাংলাদেশ গঠন করার লক্ষ্যে কাজ করা উচিত প্রতিটি রাজনীতিবিদ। আমাদের ঐক্যবদ্ধ খুবই জরুরি। আমাদের নেতা ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম একজন প্রবীণ রাজনীতিবিদ, দেশপ্রেমিক এবং আপনি জানেন উনি আমাদের বয়োজ্যেষ্ঠ এবং এই দেশের 1971 সালের প্রথম বিদ্রোহ রিভোল্ট করেছিলেন আমার এই প্রিয় নেতা ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। তিনি কিন্তু সবসময় বলে আসছেন যে গুণী লোকদের কদর না করলে দেশ সঠিকভাবে আগাবে না। সুতরাং তার কথা সূত্র ধরে আমরা বলতে যাচ্ছি গুণী লোকদের সামনে আনেন। আপনি দেখেন গত 16 বছর কোন সেক্টরে একজন গুণী লোকের জন্ম হয়নি। তারা কণ্ঠরোধ করে ফ্যাসিস্ট শাসনের মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে কোনো ভালো শিক্ষাবিদ বের হয়নি, ভালো কোনো খেলোয়াড় বের হয়নি, ভালো কোনো চিকিৎসক বের হয়নি, ভালো ইঞ্জিনিয়ার বের হয়নি, ভালো গায়ক গায়িকা নায়িকা কোন সেক্টর বলবেন, সবকিছুতে ব্যর্থ হয়েছে। এই 16 বছরে পিছনে আমরা যে পিছনে চলে গিয়েছি এখন থেকে এই আমাদের সামনে আগামী পথ চলার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে দেশের জন্য সকল রাজনীতিবিদদের কাজ করা উচিত। আপনি খেয়াল করে দেখবেন বর্তমানে ক্ষুদ্র সূক্ষ্ম স্থূল বিষয় নিয়ে কিন্তু আমরা মতভেদ করে জাতিকে আবার একটি অন্ধকারের দিকে নিমজ্জিত করে দিচ্ছি। এটা মোটেও কাম্য নয়। আমরা আজ ভুল করতে চাচ্ছি না। আমাদের উচিত আগামীতে এবং সকল রাজনীতিবিদদের এখনই সিদ্ধান্ত নেওয়া উচিত কিভাবে আমরা আগামীতে রাষ্ট্র পরিচালনা করব এবং আমাদের দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার। দ্রুত নির্বাচন তো অবশ্যই বলছে 3 মাসের মধ্যে সম্ভব, যেহেতু নির্বাচন কমিশন গঠন হয়ে গিয়েছে। শুধু আমাদের ভোটার হালনাগাদ হলেই আমরা আশা করছি দ্রুত নির্বাচন। যদি এখন তো চলছে আপনার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 3 মাস পরে আপনি যদি ধরেন জুন, জুলাই বর্ষাকালের অজুহাত দিচ্ছে, তো ঠিক আছে আমরা সেপ্টেম্বরে যেতে পারি, সেপ্টেম্বর অক্টোবরে তো আমরা করতে পারি একটা সুন্দর নির্বাচন। এই নির্বাচনের ধন্যবাদ জনাব আমান ভাই। আমি আপনার কাছে ফিরে আসছি আবার আমান ভাই। এই যেখানে শেষ করছেন এখান থেকে আবার শুরু করবো আপনার কাছে। আমরা আসছি কিছুক্ষণের মধ্যেই। আমি এখন যাচ্ছি স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম টিটু। টিটু ভাইয়ের কাছে আমার প্রশ্ন, এই দুজন আপনার সহ আলোচক
যে কথাগুলো বলছেন, গত 16 বছরের বাংলাদেশের সেই রাজনৈতিক সরকার কি করেছে আর কি করে নাই সেটা বাংলাদেশ সহ বিশ্ববাসী অবশ্যই ভালোভাবে জানে। আমরা সেখান নিয়ে অনেক আলোচনা করে প্রত্যেকটা টক শোতে আমাদের আলোচনার বিষয়বস্তু উঠে আসে সেগুলো। আপনার কি মনে করেন এই যে নির্বাচন আমাদের আজকের মূল বিষয়বস্তু ছিল নির্বাচন ২০২৪ নাকি ২৫? উপদেষ্টারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে থাকেন। একেক সময় একেক ধরনের কথা বলেছেন যে এই বছরের শেষের দিকে এবং আগামী বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন দেওয়া সম্ভব। সেক্ষেত্রে আসলে কি? আপনার আপনার কি মনে করেন? আপনি তো একটা দলের অঙ্গ সংগঠনে আপনি খুব অনেক বড় একটা পদে দায়িত্ব পালন করছেন। সারা বাংলাদেশে আপনার বিচরণ আছে। মানুষ কি চায় আসলে? নির্বাচন কি এই বছরের মধ্যে দ্রুত নির্বাচন চায় নাকি আসলে এই সরকারকে আরো সময় দিতে চায়? জি, ধন্যবাদ স্বাগত মুকুল ভাই। সেই সাথে আমি ধন্যবাদ জানাই আমার সহ আলোচক বিন্দু সহ দর্শক শ্রোতাগণকে। আসলে আজকের যে বিষয়টা আমার মনে হয় বর্তমান এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আলোচিত বিষয় হচ্ছে নির্বাচনটা আসলে কবে দরকার। এই যে আপনি যে দিয়েছেন যে ডেডলাইন 25 সাল নাকি 26 সাল, আসলে আপনারা যেটা বলেছেন যে গত 16 বছরে কি হয়েছে এটা আমরা সবাই জানি। এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার বাংলাদেশের অবস্থা কোন জায়গায় নিয়ে গেছে এগুলা সারা বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষ জানে। তো সেদিকে না যে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে গত জুলাই আগস্ট এই যে ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে একটা সরকার গঠিত হয়েছে। সবার মধ্যে একটা আশা একটা আকাঙ্ক্ষা ছিল যে সরকারের প্রধান ডক্টর ইউনূস উনি একজন বিশ্ববিখ্যাত ব্যক্তি, শুধু বাংলাদেশের পরিমণ্ডলেই না, উনি সারা বিশ্বের মানুষ ওনাকে চেনে। বাংলাদেশের মানুষের আশায় আসলে বুক বেঁধে আছে যে উনি বাংলাদেশের জন্য ভালো একটা কিছু করবেন। কিন্তু দুঃখের বিষয় ইতিমধ্যে অনেকগুলো মাস কেটে গেছে, আপনারা দেখছেন যে আসলে নির্বাচন নিয়ে যে একটা ঘোলাটে পরিবেশ বিরাজ করছে। এই যে আজকে যে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছি এটা তারই প্রতিফলন। কারণ আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে এই সরকারের ভিতর এবং বাইরে এবং দেশের ভিতরে এবং বাইরে থেকে একটা অংশ চাচ্ছে বাংলাদেশে আবার সেই ষড়যন্ত্র শুরু করার জন্য। এখন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা ছিল যে একটা প্রয়োজনীয় সংস্কার শেষে একটা গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা, যেটার জন্য গত 16 বছর বিএনপি সহ শরিক দলগুলো আন্দোলন সংগ্রাম করেছে। বাংলাদেশের মানুষের মেইন চাওয়াই ছিল যে একটা সুষ্ঠু ভোটের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থার প্রবর্তন করা। সেই জন্যই মূলত আন্দোলন সংগ্রাম করেছে। বিএনপি কিন্তু যখন আন্দোলন সংগ্রাম করেছে তখন কিন্তু কখনোই বলে নাই যে আমরা ক্ষমতা যাওয়ার জন্য আন্দোলন করতেছি। আমরা বারবার একটা কথা বলতেছি, আমরা চাই মানুষের ভোটের অধিকার, আমরা চাই দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হোক। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ইতিমধ্যে শঙ্কিত যে ষড়যন্ত্র শুরু হয়েছে, সরকারের একটা অংশ সহ একটা শ্রেণী চাচ্ছে যে এই ভোটকে বিলম্বিত করা। আবার দেশে যদি সেই আমি আপনার প্রশ্ন রাখছি, যদি বিএনপি যদি গত 15.5 বছর বা 16 বছরে ক্ষমতা দেওয়ার জন্য আন্দোলন না করে থাকে, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য, ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য যদি বিএনপির আন্দোলন হয়ে থাকে, তাহলে এখন কেন বিএনপি দ্রুত নির্বাচনের জন্য চাপ দিচ্ছে এই সরকারকে? দেখুন, বিএনপি গণমানুষের দল, বিএনপি মানুষের জন্য রাজনীতি করে, মানুষের অধিকারের জন্য রাজনীতি করে। বিএনপি যে আন্দোলন করেছে, বিএনপি বারবার বলতেছে যে একটা ফ্যাসিস্ট সরকার ব্যবস্থাকে আমরা বিতাড়িত করেছি ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানের মাধ্যমে। কিন্তু এখন যদি আবার আরেকটি অনির্বাচিত সরকার আবার যদি এই ভোটারবিহীন এই জনগণের ম্যান্ডেট ছাড়া আবার যদি দীর্ঘদিন ক্ষমতায় আসীন হয়ে থাকে, আবার তো সেই একই অবস্থার অবতারণা হবে। আমরা সেই অবস্থা আমরা চাই না। আমরা চাই এই যে সংস্কার, অবশ্যই আমরা বিএনপি বলেছে, বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে আমরা এই সরকারের সফলতা কামনা করি। আমরা চাই এই যে ঐক্যমতের ভিত্তিতে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সরকারকে কোনো ক্রমেই ব্যর্থ হওয়া যাবে না। আমাদের ঐক্য যেন কোনোভাবেই ফাটল না ধরে। কিন্তু আপনি যদি এই সংস্কারের নামে, সংস্কার তো আসলে একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা চলমান প্রক্রিয়া, চলতে থাকবে। এখন সংস্কারে আপনাদের জনগণের আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করতে হবে। এখন প্রান্তিক লেভেল থেকে তো সংস্কার আসতে হবে, মানুষের গণমানুষের মতের তো প্রতিফলন থাকতে হবে। আজকে যারা এই যে উপদেষ্টা হয়েছেন তারা সবাই কি এই জুলাই আগস্টের গণবিপ্লবের সাথে জড়িত ছিলেন? তাদের অবদান ছিল? অনেকেই ছিলেন না।
অনেকে হয়তো ছিলেন, বেশিরভাগই ছিলেন না। অথচ আজকে যখন সরকার গঠিত হয়েছে, আজকে আমরা দেখতেছি তারা এই নির্বাচন দিতে গড়িমসি করতেছে। এখন আমার বক্তব্য হচ্ছে যে বিএনপি আন্দোলন করেছে মানুষের ভোটের অধিকারের জন্য, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য। এখন যে অবস্থা আমরা আশঙ্কা করতেছি, যদি কোনো ষড়যন্ত্র করে যদি এই যে সরকার যদি ভোটকে সঠিক সময়ে যদি ভোট অনুষ্ঠান করতে না পারে, একটা গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে না পারে, তাহলে কিন্তু একটা আবার সেই ফেসিবাদের পুনর্জন্ম হওয়ার একটা আশঙ্কা থেকে যায়। আমরা যারা গণতন্ত্রকামী মানুষ তারা মনে করি যে সংস্কারের মাধ্যমে সরকার একটা গ্রহণযোগ্য সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। এখন প্রশ্নটা হলো সেই গ্রহণযোগ্য সময়টা কতটুকু? আপনারা দেখেছেন একটু আগে মনির ভাই বলেছেন, ইভেন আমান ভাইও বক্তব্য দিয়েছেন যে 91 সালে শাহাবুদ্দিন সরকার, যেটা বলা হয় যে এই যে অস্থায়ী সরকারের মধ্যে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য সরকার ছিল, ওনারা কিন্তু 3 মাসের মধ্যে একটা সুন্দর একটা নির্বাচনের ব্যবস্থা করেছিলেন। সরকার চাইলে অবশ্যই বিভিন্ন এই সংস্কার কমিটি গঠন করা হয়েছে, এই কমিটিগুলা তাদের রিপোর্ট দিতে তো কয়দিন লাগবে, আপনার 15 দিন বা 1 মাস লাগুক, এর মধ্যে তো তারা রিপোর্ট জমা দিবে। জমা দিয়ে আমাদের দল থেকে বলা হয়েছিল যে জুলাই আগস্টে আসলে নির্বাচন অনুষ্ঠান সম্ভব। তো নির্বাচন কমিশন থেকে হয়তো বা এটাকে তারা হয়তো বলেছে যে তাদের এই ধরনের পরিকল্পনা নেই। আমরা মনে করি যদি সেটা নাও থেকে থাকে এবং যে সংস্কারগুলো তারা সরকার করতে যাচ্ছে, এগুলা যেগুলা অতি প্রয়োজনীয়, যেগুলা প্রায়োরিটি বেসিসে করা উচিত, সেগুলা দ্রুত গতিতে করে, আমার যেটা আমান ভাই বলেছেন যে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে একটা গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া সম্ভব, এবং এটা বাংলাদেশের মানুষ কামনা করে। এবং আপনি একটা কথা বলেছেন, আমি আসলে এই আমার দলের সাংগঠনিক কাজের জন্য সারা বাংলাদেশে অনেক জেলায় আমি ভ্রমণ করেছি, অনেক সাংগঠনিক কার্যক্রমের কারণে অনেক মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে কথা বলেছি। মানুষ আসলে জনগণের সরকার চায়, মানুষ চায় তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটুক, এবং সেটা অবশ্যই তাদের একটা ভোটের মাধ্যমে হতে হবে। অনির্বাচিত সরকারকে কেউই আসলে বেশি দিন ক্ষমতা দেখতে চায় না। আপনারা ইতিমধ্যে সেটার প্রতিফলন দেখেছেন। অনির্বাচিত সরকার আসলে কি হয়? অনির্বাচিত সরকার কিন্তু তাদের যে আত্মবিশ্বাস, তাদের যে সাহস, সেটা কিন্তু অনেক কম থাকে। আপনি ইতিমধ্যে দেখতেছেন যে আমাদের পুলিশ ব্যবস্থা কিন্তু ভেঙে পড়েছে, তারা কিন্তু সেইভাবে সেই অর্থে কিন্তু তাদের কার্যক্রম পরিচালনা করতে পারতেছে না। আপনি প্রশাসনে দেখেন, ওখানে এই যে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, নাগরিক কমিটি বলেন, বা আরো যারা বলেন, যারা সংস্কারের সাথে, সরকারের সাথে বা সংস্কারের সাথে খুব বেশি ওতপ্রোতভাবে জড়িত, তারা কিন্তু সবকিছু এলোমেলো করে ফেলেছে। তো এখন যদি এখানে যদি একটা নির্বাচিত সরকার ব্যবস্থা থাকতো, মানুষ জানতো যে কারা ক্ষমতায় আছে, তাহলে কিন্তু প্রশাসন ব্যবস্থা বলেন আর পুলিশিং বলেন, এগুলো কিন্তু একটা সিস্টেমের মধ্যে চলে আসতো। তো আমি মনে করি যে যদি এই সেপ্টেম্বর এবং অক্টোবরের মধ্যে যদি নির্বাচন আয়োজন করা সম্ভব নাও হয়, নিতেন পক্ষে 2025 সালের ডিসেম্বরের মধ্যে অবশ্যই একটা গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে। অন্যথায় আসলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে, রাজনীতির আকাশে অনেকের মতো আমিও মনে করি একটা কালো মেঘের ছায়া ঢেকে যাবে। তো সেক্ষেত্রে অবশ্যই এখনই সময় যে আমাদের সিদ্ধান্ত নেওয়া, যেন জনগণের হাতে, জনগণের সরকারের হাতে দেশের শাসনভার ন্যস্ত করা যায়। আপনি বলেছেন যে বিএনপি কেন তাড়াহুড়ো করতেছে? বিএনপি আপনি তাড়াহুড়ো করতেছে না। বিএনপি কিন্তু সরকারকে যৌক্তিক সময় দিচ্ছে, যৌক্তিক ভাবে সহযোগিতা করতেছে। আমরা কিন্তু সরকারের সাথে আছি, আমরা কিন্তু সরকারের বিরোধিতা করতেছি না। আমরা চাচ্ছি সরকার সফল হোক। সরকার সফল হলেই জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সরকার যখন গঠিত হলো, তখনই আমরা একটা দেখলাম যে ছাত্রদের প্রতিনিধি নেওয়া হলো, এবং এই ছাত্র প্রতিনিধিটা ছিল সম্পূর্ণ অনভিজ্ঞ, এবং আরো কিছু উপদেষ্টা নিয়োগ করা হয়েছে যাদের আসলে সরকার পরিচালনার ধন্যবাদ মিনিমাম টিটু অভিজ্ঞতা ভাই, নাই। আমরা ফিরে আসছি আপনার কাছে। আপনার শেষ প্রশ্ন দিয়ে আমি শুরু করতেছি মনির ভাইয়ের কাছে। মনির ভাই যে তিনি দুটো কথা বলেছেন, একেবারে খুবই গুরুত্বপূর্ণ কথা। যদি এই সরকার যদি নির্বাচন দেরি করে, সেক্ষেত্রে আওয়ামী লীগের বাইরে যে দলগুলো, রাজনৈতিক দলগুলো আছে, তাদের কথা মতো ফ্যাসিবাদ, অর্থাৎ আপনাদের কথা মতো ফ্যাসিবাদ ফিরে আসার সম্ভাবনা আছে। দ্যাট মিনস ফ্যাসিবাদ, আপনার আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা আছে। আসলে কি এই সরকার কি নির্বাচন দেরি করে করার পিছনে কোনো ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন কিনা? আওয়ামী লীগ ফিরে আসার কোনো সম্ভাবনা আছে কিনা, বা আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য কোনো সময় দিচ্ছে কিনা এই সরকার? ১ নাম্বার প্রশ্ন। সরকার বলতে সরকারের মাঝে
কতিপয় উপদেষ্টারা এই ধরনের কোনো ষড়যন্ত্রের সাথে লিপ্ত আছে কিনা সেই বিষয়ে আপনার কাছে আমরা শুনবো। এবং তিনি বলেছেন যে সে 91 সালে যে নির্বাচন 3 মাসের মধ্যে সম্ভব হয়েছে। আসলে কি এই সরকার কি সেই পর্যায় থেকে কি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছেন? এটা একটা বিপ্লবের মাধ্যমে দায়িত্ব নিয়েছে। সেই গণ অভ্যুত্থান আর এই গণ অভ্যুত্থানের মধ্যে আমরা অনেক তফাৎ দেখতেছি। কারণ এই গণ অভ্যুত্থানটা একেবারে স্বল্প সময়ের মধ্যে হয়েছে, যেটা সরকার পতনের আন্দোলন থেকে শুরু করা হয় নাই। একটা প্রেক্ষাপট থেকে হয়ে কিন্তু সবশেষ সরকার পতনের দিকে চলে গেছে। তো এই যে এই সম্পূর্ণ ডিফারেন্ট 91 তত্ত্বাবধায়ক সরকার এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এটা কি আসলে কি এই ৩ মাসের মধ্যে সম্ভব কিনা, এবং এদেরকে আসলে ওই ধরনের কোনো সময় দিচ্ছে কিনা যে আওয়ামী লীগ আবার সুসংগঠিত হয়ে নির্বাচনের মাঠে আসার জন্য? ধন্যবাদ আপনাকে। আমি স্পষ্টভাবে আপনি বুঝতে পারবেন এবং সকলে আমাদের বাংলাদেশে বুঝতে পারবে যে অভিভাবকহীন যদি সুন্দরী মেয়ে থাকে তার সমস্যা সৃষ্টি হয় যত বিবাহ না দেওয়া পর্যন্ত, তার একজন অভিভাবক দরকার হয়। আজকে আপনি দেখেছেন যে অবৈধ সম্পদের পাহাড় গড়েছে এই খুনি হাসিনা বা গণহত্যাকারী হাসিনা। সে হাসিনা গিয়ে ভারতে কিন্তু সাংবাদিকদের পিছনে প্রচুর টাকা বিনিয়োগ করেছে, বিজিবির পিছনে করেছে। আপনি দেখেছেন যে শুভেন্দ্র অধিকারী অনেক কথা বলেছে, পরবর্তীতে ভারতের নাগরিকরা তাকে জুতা পিটা করতে গেছে, বাড়ি ভাঙতে গেছে। ইদানিং আবার আর একজনের শুরু করেছে যে সেই একজন কি মিত্রা আর একজন পাল, সেও কিন্তু এই উল্টাপাল্টা বলতেছে। 20 তারিখে বাংলাদেশে অনেক কিছু হবে। তাই আমি মনে করতেছি যে যখনই একটা ব্যাপার হচ্ছে যে ওনারা যদি লোহা গরম অবস্থায় যদি চায় অনেক কিছু করা যায়, সেটা দিয়ে দাও করা যায়, বটি করা যাবে, অন্য চাকু করা যাবে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই পিটাই আর করা যাবে না। এই সরকার, আপনি 3 মাস বলেছেন, এটা সম্পূর্ণ ভুল। ইতিমধ্যেই তো 4 মাস চলে গেছে, 5 মাসে পড়ছে। আমি আপনার সেই 3 মাস বলি নাই, যে 3 মাস যে উনি বললেন যে 91 তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের মধ্যে নির্বাচন দিতে পারছে, এবং এই সরকার কি আসলে যে সময়টা আপনারা চাচ্ছেন এর মধ্যে কি সকল সমস্যার নির্বাচন দেওয়া সম্ভব কিনা? আমি সেই প্রশ্নটা ছিল। সেটা ঠিক না, কিন্তু সেখানে যদি 1 বছর হয় সেটা তো একেবারে যৌক্তিক। আগস্ট টু আগস্ট, আগস্টের পরে সেপ্টেম্বরে নির্বাচন দিতে পারে, 1 বছরে অনেক টাইম। এবং আপনার হচ্ছে যে আপনি একটা ব্যাপার বলেছেন, আমি প্রায় 1.5 মাস আগে বক্তব্য বলেছি, 2-3টা বক্তব্যে প্রেস ক্লাবে একেবারে জনগণের সামনে বলেছি যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে শোনা যাচ্ছে 3টা ভাগ হয়ে গেছে। একটা ভাগ তারা সম্মান রক্ষা করে দ্রুত নির্বাচন দিয়ে আন্তর্জাতিকভাবে তারা একটা ভালো সম্মান চায়, স্বীকৃতি চায়। আর একটা ভাগ হচ্ছে যে তারা তাদের তত্ত্বাবধানে, আপনারা দেখেছেন যে একটা প্রোগ্রাম হয়েছিল এই ছাত্র বৈষম্য এবং নাগরিক কমিটি, সেইখানে যে ছাত্র আসছে, আমি আমার গাড়ি নিয়ে বাইরেতে পারি না, সারা ঢাকা শহর গাড়ি আর গাড়ি, ইউনিভার্সিটি গাড়ি, সব জায়গায় গাড়ি। এই গাড়িগুলোর টাকা পাইলো কই, এদের খাবার পাইলো কই, এদের খরচ পাইলো কই? এই যে বিষয়টা, এটা কিন্তু মানুষের কাছে স্পষ্ট। দেখা যায় সকালে একটা পাঞ্জাবি পরে, বিকেলে একটা পাঞ্জাবি পরে, যে বলেছিল যে আমার কাছে 300 টাকা নিয়ে আমি রাস্তায় নেমেছি, 5 দিন খাইছি, খাইতে পারি নাই, এইটা পারি না, ওইটা পারি নাই, তাদের গাড়ি অমুকে দেয় তমুকে দেয়। এটা কেন নিবে? এটা তো আপনার ন্যায় নীতি, নৈতিকতা, মূল্যবোধের মধ্যে পড়ে না, এটা তো সততার মধ্যে পড়ে না। আপনি যদি একজনের গাড়ি নেন আর আপনি যদি সরকারিভাবে ডিসিএসপি কে ব্যবহার করেন, ওই লোক তো আপনার কাছে সুবিধা নিতে চাবে। তাই আমি মনে করতেছি যে একটা গ্রুপ চাচ্ছে যে তাদের কাউকে এনে বসাতে, আর একটা গ্রুপ চাচ্ছে যে আপনার ওই আওয়ামী লীগ যদি দেরি হয়, বিলম্ব হয়, তারা অনেক কিছু বাংলাদেশের মানুষ ভুলে যায়, নগদে বিশ্বাসী অনেকে মনে করে, তাই তারা তাদেরকে এই ফেসিস্ট ঢুকে পড়বে। আর এই হচ্ছে 3 ভাগ। একটা হচ্ছে তারা তাদের মতো করে যখন তারা প্রতিষ্ঠিত হবে, তারা সরকারে আসতে পারবে, তখন নির্বাচন। নতুবা আজকে স্পষ্টভাবে 31 দফা তো আরো আগে দিয়েছে, সেখানেও আছে যে কিভাবে রাষ্ট্র কাঠামো হবে, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে ভারসাম্য থাকবে, এবং একজন প্রধানমন্ত্রী 2 বার হতে পারবে না। এইগুলো কিন্তু অনেক কিছু বলা হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আজকেও বলেছে যে ভোট ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা গেলেই গণতন্ত্র সুরক্ষিত থাকবে। এবং আমার নেতা আরো বলেছে যে যদি আজকে জনগণের কল্যাণে যদি হয় আপনার, তাহলে ওই নির্বাচনের কথা বললে তাদের ভুরু কুচকাবে বা তাদের মধ্যে লোভ দেখা দেবে, এইটা হতে পারে না। আপনারা যদি বলেন মহান স্বাধীনতা যুদ্ধের স্বাধীনতার ঘোষণা দিয়ে মেজর জিয়া রণাঙ্গনে থেকে যুদ্ধ করেছে, একদিনের জন্য ভারতে যায়নি, সেক্টর কমান্ডার ছিল, জেট ফোর্স অধিনায়ক ছিল,
পরবর্তীতে স্বাধীনতার পর ব্র্যাকে ফিরে গেছে এবং তার পরিবারও স্বাধীনতার যুদ্ধে ছিল রিস্কের মধ্যে, একটু লোভ তাকে স্পর্শ করতে পারেনি। এমনকি জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বোচ্চ খেতাব, বীর উত্তম খেতাব তৎকালীন তিনি পেয়েছিলেন, কিন্তু কখনো লোভ করে নাই ক্ষমতার জন্য। আজকে আমাদের ছাত্ররা, আমাদের সন্তানরা, তারা দেশের জন্য, দেশের জনগণের জন্য, দেশের মানুষের ভোট অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য এবং সর্বশেষ এই যে স্বৈরাচার, ফ্যাসিস্ট, দুর্নীতিবাজ, অর্থ পাচারকারীর বিরুদ্ধে আন্দোলন করেছে জনগণের জন্য। সেই জন্য কি তাদের আজকে ক্ষমতায় বসতে হবে? তাই কি তারা নির্বাচনে যেতে হবে? তাই কি তাদের 25 বছরের বয়স কমিয়ে 21 বছর নির্বাচনে করতে হবে? আপনি ছাত্র আন্দোলনে বলতেছেন, কোটা আন্দোলনে বা নিয়োগের ক্ষেত্রে যে 35 বছর বয়স বাড়াতে হবে। যদি চাকরির জন্য 35 বছর বয়স লাগে আপনাদের বাড়াইতে, সেইখানে আপনি নির্বাচনে কিভাবে 21 বছর করতে চান 25 বছর থেকে? এটাই হচ্ছে যে আমাদের কিছু মানুষের এখানে বিভিন্ন ধরনের কলকাঠি নাড়তেছে। যত দিন বেশি যাবে এই জগা খিচুড়ি হবে, শেষ পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার সামাল দিতে পারবে না। তাই আজকে বাংলাদেশে নিবন্ধিত অনিবন্ধিত 53টি দলই আমার মনে হয় এখন এই নাগরিক পরিষদ বা এই কমিটি বা ছাত্র বৈষম্য বাদে এমনকি জামাতও নির্বাচনের কথা বলতেছে যে যত দ্রুত নির্বাচন হবে ভালো হবে। তাই আমি মনে করি নির্বাচনটা দ্রুত দরকার এবং তাদের 3 মাস না, এখানে প্রায় আগস্টের পরে সেপ্টেম্বরে যদি হয় তাতে প্রায় 1 বছর, এবং ওনারা ডিসেম্বরের কথা বলতেছে। আমরা দেখেছিলাম যে 5ই আগস্টের পরে সেনাপ্রধান স্পষ্ট করে বলেছিলেন যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, এটা হলেই উত্তম হবে এবং ভালো হবে। তাই মনে করেন সেখানে প্রায় 1 বছর 4 মাস সময় পাচ্ছে। তা সেক্ষেত্রে আপনার এটা কোনোভাবে মানে 16 মাস এটা অনেক টাইম, 3 মাসে করেছে সেটা 5 গুণ। অতএব আপনার যদি তাদের সদিচ্ছা থাকে, তাদের মধ্যে যদি কোনো লোভ ভর না করে, তাদের মধ্যে যদি বিভক্তি না দেখা দেয় এবং তারা যদি মনে করে যে মানুষের সবচেয়ে অনেকেই এই আন্দোলন করেছে এই ভোট অধিকারের জন্য, এবং আপনি একটা কথা বলেছেন যে অল্প দিনে এই গণ অভ্যুত্থান হয়েছে, আগের মতো না, এইটা সঠিক না। আপনার যে কোনো আন্দোলন দানাবাদে আস্তে আস্তে, স্বাধীনতা যুদ্ধের মূল বিষয় ছিল 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু হয়েছে। মনির ভাই, এবং আমার কথা ছিল যে অল্প দিনের মধ্যে এই আপনারা যে আন্দোলনটা করছে ছাত্ররা, আপনাদের বিএনপি বা অন্যান্য দলের কিন্তু আন্দোলন বেশ কয়েক বছর আগে থেকে শুরু হয়েছে। আমার প্রশ্নটা ছিল যে এই ছাত্ররা কিন্তু একটা চাকরির বৈষম্য নিয়ে আন্দোলন শুরু করেছে, সেখান থেকে অল্প সময়ের মধ্যে কিন্তু সরকার পতনের দিকে তারা গেছে। আমার প্রশ্নটা সেটা ছিল যে অল্প দিনের আন্দোলনের মধ্যে কিন্তু সরকার পতনের আন্দোলনটা ডাক দিয়েছে কয়দিন আগে, তার আগে কিন্তু সরকার পতনের আন্দোলনটা ছিল না। এবং ছাত্রদের মধ্যে কিন্তু প্রথম দিকে সেই পরিকল্পনা ছিল যে আমরা সরকারকে উৎখাত করব। একটা সিস্টেমের মধ্যে ক্রমান্বয়ে প্রতিদিনে তাদের দাবিটা বাড়ছে, যে দাবির প্রেক্ষিতে কিন্তু সরকার পরবর্তীতে সরকার পতনের দিকে চলে গেছে। ঠিক আছে, কিন্তু আমি বলতে চাচ্ছি কি যে তেল কিন্তু আস্তে 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 গরম হলেই অল্প সময়ের মধ্যে সেই তেলে যে কোনো কিছু ফ্রাই করা যায়, ভাজা যায়। আমি বলতে চাচ্ছি যে আজকে এই আন্দোলনটা কেন গতিশীল হয়েছে আপনাকে আমি আরেকটা স্পষ্ট উদাহরণ দিয়ে জানাই। আমাদের 65 লক্ষ লোকের নামে মামলা হয়েছিল, আমাকে আপনার সেই ডিজিএফআই ধরে নিয়ে গেছিল, আয়নাগরে ছিলাম, আমাদের সাজা হওয়া শুরু করেছিল। আমার ছেলে 16ই জুলাই ভর্তি হয়েছে, আপনার এখনো 18 বছর বয়স হয় না, সিটি কলেজে। সেই দিন থেকে আমার সাথে আমি নামিয়েছি। কেন নামিয়েছি? আমাদের এই 65 লক্ষ লোকের নামে যে মামলা ছিল, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছিল। আমার সন্তান, আমার স্ত্রী, আমার নিয়ে আমরা আন্দোলন করেছি। আমাদের তারেক রহমান সাহেব স্পষ্টভাবে বলেছে তোমাদের ছবি তোলা দরকার নাই, তোমাদের ভিডিও দরকার নাই, তোমরা ছাত্রদের সাথে সহযোগিতা করো। আমরা কিভাবে যেতাম প্রত্যেকটা প্রোগ্রামে, শহীদ মিনারে বলেন, টিএসসিতে বলেন, প্রেস ক্লাবে বলেন, আপনার যাত্রাবাড়ি বলেন, উত্তরায় বলেন, বলেন, এভাবে কিন্তু আমরা গিয়েছি। কিভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব আমাদেরকে মেসেজ দিয়ে দিতেন এদের সাথে থাকো, তাদের ভিতরে। আমার চুল পাকা, আমি মাথায় একটা কাপড় বাইতে চাইতাম, আমার মনে করেন সব ভিডিও আছে। তাই এইটা আপনার আন্দোলনটা অল্প দিনের মধ্যে আপনি বলতে পারেন সফলতা পেয়েছে, কিন্তু ছাত্রদের উপর মানুষের আশা আকাঙ্ক্ষা ছিল এবং এদের দ্বারা হবে, এবং জনগণের সিম্পেথি ছিল, আমাদের সময় ছিল। কিন্তু আমরা এই ফ্যাসিস্টের কাছে গুলি এবং হামলা, মামলা, ক্রস, গুম, এখানে আমরা পরাজিত হয়েছিলাম। তারপরেও কিন্তু আমরা রাস্তায় কম বেশি ছিলাম, এবং সেইটার উপরে মনে করেন এসে এটা জনগণের বিশ্বাস ছিল, এবং সাধারণত যারা প্রশাসনে ছিল, এমনকি আর্মি, মনে করেন ছাত্রদের উপর গুলি দেবে, শেষমেশ হয়তোবা তারা একটু সরে গেছে। এটাই সাধারণত হয়। তাই এই আন্দোলনে আমাদের বাংলাদেশের সকল ছাত্র জনতা, সকল দল যারা ওই
24 সালের 7ই জানুয়ারি নির্বাচনে যায়নি, এই বাদে বাংলাদেশে যারা ছিল সকলের অবদান ছিল। এখানে যে আমরা 3 জন এখানে এসেছি আপনার টকশোতে, এরাও আমরা ভূমিকা রেখেছি, যেখানে পেরেছি সেইভাবে আমরা করেছি। আপনি মনে করেন যে কেউ পানি দিয়ে করেছে, কেউ অর্থ দিয়ে করেছে, কেউ আপনার আশ্রয় দিয়ে করেছে। আমরা যে এই রিস্ক নিয়ে গেছি, আমি 4 আগস্ট আপনার শাহবাগে যে বক্তব্য দিয়েছি, 1,87,87,00,000 লোক দেখেছে, সেখানে আমি বলেছিলাম যে হাসিনার সাথে সংলাপ হবে, কখন হবে সেই সংলাপের কমিটি করা হয়েছে। সেই সংলাপের কমিটিতে আবু সাইদ, মুগ্ধ, শান্ত তারা ওনার সাথে আলোচনা করবে। সেই আলোচনা কিভাবে হবে, ওনারও কবরে যেতে হবে, ওনার ফাঁসি হবে এবং কবরে গিয়ে কবরে ওনার জন্য আলোচনার দরজা খোলা। এই ধরনের বক্তব্য কড়াকড়ি দিয়েছি, চিৎকার করে বলেছি। আপনার বিষয়টা হচ্ছে যে এখানে অস্বীকার করার কিছু নাই, ছাত্রদের উপরেই আমাদের আন্দোলন সফল হয়েছে, কিন্তু এখানে সারা বাংলাদেশের জনগণ ছাত্ররা ছিল এবং শুধুমাত্র আওয়ামী দোসররা ছিল না, এমনকি কিছু আওয়ামী লীগ নিরপেক্ষ হয়ে গেছিল, তারাও এখানে ঢুকে পড়েছিল, তাদের কোনো পদ পজিশন ছিল না, তারা এটাকে মেনে নিতে পারে না। আমার দেখা মতে আমি অনেককে পেয়েছি যে তারা নেমেছে, বলছে এত আর সহ্য করা যায় না, এইটা তাদের হয়তো পদ পজিশন ছিল না, না কিছুটা আওয়ামী লীগের সমর্থক ছিল। তাই আমি মনে করি এইটাকে কোনোভাবে আজকে যে ছাত্র দলের এই শহীদ মিনার যে কর্মসূচি হয়েছে, সেখানে বলেছে যে কাউকে বাদ দিয়ে আপনারা এক ইতিহাস রচনা করবেন, সেই ইতিহাস ডাস্টবিনে পড়ে থাকবে। এই ধরনের চিন্তা ভাবনা করেন না। এটা কেন করে, কখন করে, যখন এই লেন্দি হয়ে যায়। তাই আমি মনে করি যে এই আন্দোলন তাদেরকে অস্বীকার করা যাবে না, কিন্তু এই আন্দোলনে আমাদেরও ভূমিকা ছিল, এই বাংলাদেশের অধিকাংশ লোকের ভূমিকা ছিল এবং এই ভূমিকাকে মেনে নিতে হবে। কাউকে বলা যাবে না যে এরা শুধু করেছে। আমি শুনি এক ছাত্র নেতা যারা আন্দোলন করেছে, সে বলে যে এখানে আপনার এই শিবিরের লোক ভূমিকা ছিল, আবার কোন সময় জামাতের আমির বলেছে, 3বার আমি শুনেছি 3টা মিটিং এ, যে এখানে সবচেয়ে ভূমিকা মহানায়ক হচ্ছে তারেক রহমান সাহেব। আমার কথা হচ্ছে যে বিএনপি বা আমাদের তারেক রহমান সাহেব কিন্তু সকলকেই বলতেছে যে সকলেরই ভূমিকা ছিল এবং এটাই যথার্থ এবং সত্য। তাই আসুন আমরা জনগণের ভোট অধিকার ফিরিয়ে দিই এবং একটা নির্বাচন আমরা করি, যতটুকু আমাদের সংস্কার করা দরকার ততটুকু গুরুত্বপূর্ণ সংস্কার করে আমরা নির্বাচনে চলে আসি। ধন্যবাদ। মুকুল ভাই, আমি তো শুনতে পাচ্ছি না। দুঃখিত, আমার সাউন্ডের সমস্যা ছিল। কাজী মনির ভাই বলেছেন যে তাদের দলের নেতা বলেছেন যে এই আন্দোলন সবার, এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতারা বলেছেন যে সবার সম্মিলিত প্রচেষ্টায় আন্দোলনটা অনুষ্ঠিত হয়েছিল এবং ছাত্ররা বলতে শুধু যে বৈষম্য বিরোধী ছাত্ররা সেখানে আওয়ামী লীগের বাইরে বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্রদেরও একটা সক্রিয় অবস্থান ছিল এবং গণ অভ্যুত্থান যে সাধারণ জনতার একটা অবস্থান ছিল। সেখানে এই যে নতুন প্রজন্মের যে নির্বাচন, আসলে আজকে নির্বাচন খেলা নিয়ে আমাদের দেশটা আজকে অনেক পিছিয়ে গেছে। যে নির্বাচন যে নতুন প্রজন্ম নেতৃত্বে ছিল, আমি আবারও বলি শুধুমাত্র এক দল না, বৈষম্য বিরোধী ছাত্ররা না, বিভিন্ন দলের বিভিন্ন ছাত্ররা, বিভিন্ন রাজনৈতিক দলের যারা ছাত্র কমিটি আছে সেই ছাত্রদের রাজপথে সক্রিয় অবস্থান ছিল। ছাত্রদের আসলে নতুন প্রজন্মের আকাঙ্ক্ষাটা কি, কি চায় তারা, তারা কি এই যে নির্বাচন নাকি সংস্কার? এবং এই রাজনৈতিক দলগুলো কেউ বলতেছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত, তারপরে জাতীয় নির্বাচন, এবং সংস্কারের আগে কিভাবে স্থানীয় নির্বাচন সম্ভব? যদি ছাত্রদের আকাঙ্ক্ষা থাকে যে আমরা সংস্কার করেই একটা সত্যিকারের গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা চাই, যেখানে কোনো ক্ষমতার লোভ থাকবে না, এক ব্যক্তির কোনো শাসন থাকবে না, সেক্ষেত্রে সংস্কারের আগে কি এই নির্বাচন সম্ভব? এটা কি ছাত্রদের আকাঙ্ক্ষাকে কি আপনার কি বাস্তবায়ন করা যাবে এই যে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে বা জাতীয় নির্বাচনকে পিছাইয়া দিয়ে? আমান সুবহান ভাই। জি, মুকুল ভাই, ধন্যবাদ আপনাকে। আপনি এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, আমার কাছে মনে হচ্ছে তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছে। আপনি যে সংস্কারের যে কথা বলে আমরা অন্তর্বর্তী সরকারকে ক্ষমতা আমরা দিয়েছি, আমরা সমর্থন করেছি, তাতে তারা যেভাবে এগিয়ে নেওয়ার দরকার ছিল তারা ওইভাবে অগ্রসর হতে পারেনি। কারণ জনগণ তাদেরকে এখন
বিশ্বাস করতে পারছে না। এটা শুধু আমার কথা না, এটা আপনি 10 জন জনগণের সাথে মিলেমিশে কথা বলে দেখবেন। তাদের এখন সন্দেহ হচ্ছে যে এই সরকার আসলে কি করতে যাচ্ছে। আপনি জানেন, এই ফ্যাসিস্ট সরকারের পতনের ব্যাপারে সকল রাজনৈতিক দল বলেন, ছাত্র বলেন, জনতা বলেন, যার যার অবস্থানে সবার অবদান ছিল। একক অবদান কাউকে বলাই যাবে না, সকলকে মিলেই কিন্তু এই স্বৈরাচার সরকারের পতন হয়েছে এবং আমরা সমর্থন দিয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে। এখন আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যটা কি? গণতন্ত্র ফিরিয়ে আনা, সঠিকভাবে নির্বাচন করা, ভোটাধিকার ফিরিয়ে আনা, সকল নাগরিক, সকল দল নির্বাচন অংশগ্রহণ করবে এবং জনগণ যাকে রায় দিবে সেই দল সরকার গঠন করে আমাদের ইচ্ছার প্রতিফলন ঘটাবে। এই তো আমাদের লক্ষ্য। এই লক্ষ্য থেকে আমরা কোনোভাবে বিচ্যুত হতে পারি না। আমাদের পিছনে ফিরে তাকার সময় নেই। আমাদের 54-53 বছর হয়ে গেছে দেশের। আমরা জাতি হিসাবে আমরা অনেক জায়গায় ব্যর্থ হয়েছি এবং আমরা লজ্জা পাচ্ছি। আপনার মনে আছে কিনা, অল দা প্রাইম মিনিস্টার ম্যান আল জাজিরা যে রিপোর্ট প্রকাশ করেছিল, আমরা বাঙালি বাংলাদেশি হিসাবে যেখানে গিয়েছি সেখানে কিন্তু আমরা লজ্জাবোধ করেছি যে আমাদের এরকম একজন লুটতরাজ, দুর্নীতিবাজ সরকারের আন্ডারে আমরা ছিলাম। আল্লাহর অশেষ রহমতে আমরা এই ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটিয়ে এখন যে লক্ষ্য আমরা যেতে যাচ্ছি, এখানে ষড়যন্ত্র কোনোভাবে আমরা মেনে নিতে পারি না। আমরা এই সকল ষড়যন্ত্রকে প্রতিহত করেছি, শেখ হাসিনার মতো একজন ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটাতে পেরেছি। সামনে যদি কোনো ষড়যন্ত্রকারী আমাদেরকে নিয়ে বাল বুঝে একটি সময় ক্ষেপণ করতে চায়, তাহলে কিন্তু আমরা ঐক্যবদ্ধ। আমরা এই ধরনের ষড়যন্ত্রকারীকে যে কোনো মুহূর্তে পতন ঘটিয়ে দেওয়ার সামর্থ্য আমাদের আছে। আমরা আবারও আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীকে জানাচ্ছি আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য যে রাজনীতি আমরা করি, আপনাদের পাশে আছি। আপনাদের দাবি দাওয়া সবকিছুই একটি রাজনৈতিক দল যখন সরকার গঠন করবে তখন সুষ্ঠুভাবে সমাধান করা সম্ভব। এই অন্তর্বর্তীকালীন সরকার যা পারছে না, তারা তো দুদিনের নোটিশে, আপনি তো নিজে শুনেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছেন আমরা দুদিনের নোটিশে কিছু উপদেষ্টাকে ধরে এনে দায়িত্ব দিয়েছি। এটা তো কোনোভাবেই একটা দেশের মঙ্গল বয়ে আনে না। সুতরাং আপনি যত তাড়াতাড়ি নির্বাচন দিবেন ততই আপনার মঙ্গল হবেন, আপনি সসম্মানে থাকবেন, দেশ জাতি আন্তর্জাতিকভাবে আপনার সুনাম আরো বৃদ্ধি পাবে। আমাদের এখন একটি কাজ, সেটি হচ্ছে আপনাকে সহযোগিতা করে আপনি রোডম্যাপ দেন। আমরা তো বলছি যে 3 মাসের জায়গায় 6 মাস হোক, কিন্তু আগামী শীতের মধ্যেই আপনি নির্বাচন দেন, ডিসেম্বরে না পারেন জানুয়ারিতে দেন। আমরা আপনাকে সহযোগিতা করছি এবং করে যাব। তা না হলে আমাদেরকে বাধ্য করবেন না যে রাজপথে নামার জন্য। ধন্যবাদ আমান ভাই। আমরা সময় প্রায় শেষ পর্যায়ে আছি। আমি আবার যে মনির ভাইয়ের কাছে যাবো, আমি এখন যাচ্ছি তৌহিদ টিটু। জনাব তৌহিদ টিটু, আপনার কাছে আমার যে প্রশ্নটা ছিল যে নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন সংস্কার, সরকার সংস্কারের নামে কালক্ষেপণ করছে, এটা আপনাদের রাজনৈতিক দলগুলো নেতাদের এটা জনসম্মুখে তারা প্রকাশ করতেছে যে সরকার সংস্কার নামে কালক্ষেপণ করছে। সকল সংস্কার করতে গেলে এই সরকারের পক্ষে সম্ভব নয় এবং পরবর্তী নির্বাচিত সরকার এসে কিন্তু বৈধতা বা এটাকে বাদ দেওয়া কিন্তু নির্বাচিত সরকারের পক্ষে সম্ভব। তো সেক্ষেত্রে এই যে সংস্কার করে যে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে তারা আগে এই বছরের মধ্যেই, আর জাতীয় নির্বাচন সংস্কারের নামে হলে 1 বছর পরে তারা চাচ্ছে। আসলে কি সংস্কার ছাড়া কি স্থানীয় সরকার নির্বাচন দিলে কি সে গ্রহণযোগ্যতাটা পাবে, নাকি সে আবার এক দলের বা বিশেষ কোনো দলের আপনার বেশিরভাগ নেতাদেরকে, বিশেষ কোনো দলের নেতাদেরকে সেই স্থানীয় সরকার প্রতিনিধি হিসাবে তারা ওই 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 পথে তারা হাঁটছে?
জি, ধন্যবাদ মুকুল ভাই। আপনি ঠিকই বলেছেন, আপনার কোশ্চেনের মধ্যেও একটা অ্যান্সার ছিল। আসলে বিষয়টা হচ্ছে যে এই সরকার সবকিছুতে আসলে আস্তে আস্তে লেজে গুবরে করে ফেলতেছে। আপনি দেখতেছেন এই ছাত্ররা, যদিও মনির ভাইয়ের কথার সাথে আমি একটু যোগ করে বলতে চাই, মনির ভাই কিন্তু একটা কথা বলছেন, যে এই যে ছাত্র দলের যে আজকে যে সমাবেশ হলো সেখান থেকে কিন্তু তারা একটা বক্তব্য দিয়েছে যে ছাত্র বলতে আসলে কাদেরকে বোঝাচ্ছে। ছাত্র দলের নেতৃবৃন্দ তো ছাত্রদের প্রতিনিধি, তাই না? এই যে ছাত্র এই যে ছাত্র জনতার যে বিপ্লব হলো, যে গণ অভ্যুত্থান হলো, এখানে কিন্তু সবচেয়ে বেশি শহীদ হয়েছে ছাত্র দলের কর্মী, নেতা কর্মীরা। এবং ছাত্রদলের দল 422 জন হিসেবে মারা যদি গেছে। বলেন, একক এককভাবে দল হিসেবে বিএনপির কর্মীরাই এখানে সবচেয়ে বেশি শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন। যাই হোক, এখন এই যে যারা এই যে ছাত্র প্রতিনিধি হিসেবে বা বৈষম্য বিরোধী ছাত্র নেতা হিসেবে যারা আজকে বিভিন্নভাবে নির্বাচন নিয়ে এলোমেলো বক্তব্য দিচ্ছে, যেমন দেখেন আপনি ডাকসুর ক্ষেত্রে খেয়াল করবেন, ওরা সংস্কার ছাড়াই ডাকসুর নির্বাচন চায়। আবার স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে তারা সংস্কার ছাড়াই স্থানীয় নির্বাচন চায়। আবার জাতীয় নির্বাচনের ক্ষেত্রে তারা আবার সংস্কার এবং সে এটা দীর্ঘমেয়াদী সংস্কার চায়। আসলে এগুলি যদি আপনি সবকিছু এক জায়গায় করেন তাহলে অবশ্যই আপনাকে ভাবতে হবে একটা ষড়যন্ত্র চলতেছে। এখন একটা বিশেষ দল আপনি যেটা বলতেছেন, হ্যাঁ হতে পারে তারা একটা এজেন্ডা বাস্তবায়নের জন্যই এই কথা বলতেছে। কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দেশে একটা জাতীয় নির্বাচন দেওয়া, একটা জনগণের নির্বাচিত সরকারকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করা। সেটা যাই হোক, জনগণ যাকে ভোট দিবে, যে দলকে ভোট দিবে, তারা সরকার গঠন করবে। হ্যাঁ, আজকে ছাত্র প্রতিনিধিরা যদি বলে থাকে যে জনগণ চাচ্ছে যে তারা যেভাবে বলতেছে সেভাবেই হোক, তাহলে তারা নির্বাচনে আসুক। তারা যে কিংস পার্টি করতেছে বা নতুন যে দল করতেছে, আমরা তো বিএনপির পক্ষ থেকে সবসময় তাদেরকে সাধুবাদ জানাচ্ছি যে আপনারা আসেন, আপনারা এসে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেন, জনগণের ম্যান্ডেট নেন, ম্যান্ডেট নিয়ে আপনারা সরকার গঠন করেন। তারপর সরকার গঠন করে আপনারা বাকি যে কাজগুলো করতে যাচ্ছেন, যে সংস্কার করতে চাচ্ছেন বা যে স্থানীয় সরকার নির্বাচন করতে যাচ্ছেন, সেই কাজগুলো আপনারা করেন। কিন্তু আপনারা এক একবার এক এক রকম কথা বলতেছেন। যখন স্থানীয় সরকার নির্বাচন তখন আপনাদের সংস্কার দরকার নাই, আপনারা যখন ডাকসু নির্বাচন তখন আপনাদের নির্বাচনের দরকার নাই। আজকে দেখেন ছাত্র প্রতিনিধি বলতে যাদেরকে বুঝায় তারা আসলে কত পার্সেন্ট ছাত্রদের প্রতিনিধিত্ব করতেছে। আজকে ছাত্র দল সহ আরো অন্যান্য ছাত্র সংগঠন আছে, তারা কি ছাত্রের বাহিরে? তারাও তো ছাত্রের মধ্যে। তো শুধু ছাত্র না, ছাত্র জনতা মিলেই এই যে গণ অভ্যুত্থানটা সংগঠিত হয়েছিল, আমরা সফল হয়েছি। তো আমি মনে করি এই যে আপনি যে কথাটা, যে প্রশ্নটা করেছেন, যে এই যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন এই সংগঠিত করা, অবশ্যই এটা একটা ষড়যন্ত্রের অংশ বলে আমি মনে করি। একটা কথা আমি বলতে চাই কাজী মনির ভাইয়ের বক্তব্যের সাথে যোগ করে, সেটা হচ্ছে যে আসলে এই যে 16 বছর আমরা যে সফলতা পাইনি, এটা আমরা কেন পাইনি? আমরা কিন্তু যখন আন্দোলন সংগ্রাম করেছি আমাদের সাথে কিন্তু জনসমর্থন ছিল, জনসমর্থন নিয়েই আমরা আন্দোলন সংগ্রাম করেছি। কিন্তু সমস্যাটা ছিল আমরা জনগণকে বলেছিলাম যে আপনারা রাজপথে নেমে আসুন। কিন্তু আমরা যখন দেখেছি বিএনপির নেতৃত্বে, বিএনপি যখন সমাবেশে ডাক দিয়েছে 10 লাখ 15 লাখ লোক এই যে আপনার ঢাকা শহরে একত্রিত হয়ে সমাবেশ করেছি, কিন্তু সাধারণ জনগণ আমাদেরকে জনসমর্থন দিয়েছে, কিন্তু তারা হয়তো সেই সময় রাজপথে নামে নাই। কিন্তু যখন এই যে ছাত্র যখন আন্দোলন শুরু হলো, তারা যখন কোটা আন্দোলন শুরু করলো, সেই কোটা আন্দোলন থেকে এটা যখন এক দফা আন্দোলনের রূপ নিল, সেখানে কিন্তু বিএনপি সহ রাজনৈতিক দলগুলো তাদের কিন্তু সর্বাত্মক সহযোগিতা করেছে। তখন কিন্তু সাধারণ মানুষ নেমে এসেছিল, রাজনৈতিক দলগুলো রাজপথে ছিল। এই সবকিছু মিলেই আসলে তারা সফল হয়েছে। তো এই সফলতাকে আমাদের চূড়ান্ত ভাবে বিজয় লাভ করতে হলে, দেশে একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করতে হলে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে আগে অবশ্যই একটা যৌক্তিক সংস্কারের মাধ্যমে অতি দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আপনি দেখেছেন এখানে আমরা যারা 3 জন আলোচক বৃন্দ আছি, আমরা কিন্তু মোটামুটি একই ধরনের বক্তব্য দিয়েছি যে অতি দ্রুত জাতীয় নির্বাচন আয়োজন করা জরুরি। শুধু আমরা 3 জন না, গণতন্ত্রকামী বাংলাদেশের যে মানুষকে আপনি জিজ্ঞাসা করবেন তিনিই বলবেন যে জনসমর্থিত, জনগণের নির্বাচিত সরকার ব্যবস্থা ছাড়া একটা দেশ কখনোই সুষ্ঠুভাবে পরিচালিত হয় না। আপনারা আমাদের বক্তব্যের মধ্যে অলরেডি দেখেছেন যে দেশের যে বিভিন্ন জায়গায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, দ্রব্যমূল্য অবস্থায় বলেন, দেশের অর্থনৈতিক ব্যবস্থায় বলেন, সবকিছু যেন একটা হযবরলের দিকে এগিয়ে যাচ্ছে। তো আমরা যে আশঙ্কা করতেছি, আমরা চাই এই সরকার খুব দ্রুত একটা সংস্কারের মাধ্যমে একটা জাতীয় নির্বাচন দিয়ে একটা তারা সম্মানের সহিত তারা এক্সিট পয়েন্টে যাবেন এবং দেশে একটা স্থিতিশীল
পরিস্থিতির স্থিতিশীল অবস্থার দিকে নিয়ে যাবেন। আমি এই আশাবাদ ব্যক্ত করি বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জনাব তৌহিদ টিটু। মনির ভাই, আপনার কাছে একেবারে 2 মিনিটে আমি একটা বক্তব্য শুনতে চাচ্ছি, যে ডিফারেন্ট বক্তব্য। আপনি কি মনে করেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে কয়েকজন উপদেষ্টা আছে, এর মধ্যে আমাদের দেশের একটা কথা আছে যে সর্ষের মধ্যে ভূত। এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কি আওয়ামী লীগের সাথে কোনো যোগসাজশ কোনো উপদেষ্টার আছে কিনা বা থাকতে পারে কিনা? যদিও আমাদের মধ্যে বেশিরভাগ রয়ে গেছে এখনো গত সরকারের নিয়োগপ্রাপ্ত, কারণ আমাদেরকে খুব দ্রুত সবকিছু পরিবর্তন করা যায় না। কিন্তু উপদেষ্টা কমিটি তো নতুন করে হয়েছে, এর মধ্যে কোনো যোগসাজশ থাকতে পারে কিনা কোনো কারণে? জি, ধন্যবাদ আবারও আপনাকে। আমি স্পষ্টভাবে আগেই বলেছি যে আমরা বিভিন্নভাবে জানতে পারি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে 3টি ভাগে বিভক্ত। তার মধ্যে একটি ভাগ হচ্ছে যে আওয়ামী লীগের পক্ষ নিয়ে তারা যত নির্বাচন বিলম্ব করতে পারবে, আওয়ামী লীগ তত সুযোগ সুবিধা পাবে এবং মানুষ অনেক কিছু ভুলে যাবে। ওই হাসান মাহমুদের মতো লোক, যাকে দলীয় ওই সাজেদা চৌধুরী বলেছিল যে ও বিশ্ব বেয়াদব এবং বাংলাদেশের সবচাইতে এত বেহায়া নির্লজ্জ ছিল, সেও বলে যে বিএনপির সাথে জোট করবে। এদেরকে মানে আইনের আওতায় আনতে পারে না, এটা হলে এই সরকারের ব্যর্থতা। আর ওই যারা বিএনপি তাদের কোনো আশা দিছে কিনা যে সেই কথা বললো? বিএনপি কোনো নেতা কিন্তু অন্ধ মহল থেকে তাদেরকে আশা দিচ্ছে কিনা? আসে না। আপনারা জানেন যে সবচেয়ে এই 16 বছরে বিএনপি খরচ হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে এবং 65 লক্ষ টাকা মামলা এবং গ্রামগঞ্জে বাড়িতে থাকতে পারে না, ব্যবসা দখল করে নিয়েছে। আমরা বাগানে ছাগানে রাস্তায় রাস্তায় আমরা বেরিয়েছি, পালিয়ে পালিয়ে বেরিয়েছি। এখানে কোনো ধরনের ক্ষমার কোনো সুযোগ নেই এবং এটাই স্পষ্ট। আপনি হয়তো বলতে পারেন যে তাইলে কেন তাদেরকে বাদ দেন না, নির্বাচনে আসতে পারবে না। এটা হচ্ছে যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী ছিল এবং বেগম খালেদা জিয়া মাদার অফ ডেমোক্রেসি। আমরা চাই যে জনগণ বাদ দেবে, আমরা জনগণ সিদ্ধান্ত নেবে কে নির্বাচন করবে, কোন দল বাদ হবে, জনগণ সিদ্ধান্ত নিবে অথবা সকল রাজনৈতিক দল সিদ্ধান্ত নেবে। বিএনপি একা নিতে চায় না। আমি আপনাকে বলতে চাচ্ছি যে আজকে সর্বশেষ আমি যেটা বলতে চাচ্ছি যে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার, তাদের মধ্যে যদি কোনো গরিমিসি হয় বা লোভ জেগে যায়, তাহলে জনগণ সহ রাজনৈতিক দলগুলি যদি নির্বাচন বিলম্ব হয় এবং ষড়যন্ত্র বেশি প্রকাশ পায়, তাহলে তারা রাজপথে নেমে আসবে এবং সেটা হবে ভোট অধিকারের জন্য রাজপথে আসবে। পাশাপাশি আপনারা দেখেছেন যে আমি যেহেতু বিভিন্ন সাইট নিয়ে কাজ করি, ঘুষ, দুর্নীতি, দালালি, তদবির বাণিজ্য কারা করে? তদবির বাণিজ্য এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যারা জড়িত তারা করে। তদবির বাণিজ্য, দখল, চাঁদাবাজ, এই সিন্ডিকেট চলছে এবং সেইগুলো করতেছে। অথচ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান 5ই আগস্ট থেকে প্রত্যেকটা মিটিং এ তিনি বলেন যে সন্ত্রাস, দুর্নীতি, দখল, চাঁদাবাজ চলবে না। আমাদের দল থেকেও আমরা বহিষ্কার করব, আমরা ধরে দিব। আইন শৃঙ্খলা বাহিনীকে বারবার বলে, কিন্তু তারা অবশ্যই এই সিন্ডিকেটের সাথে এই সরকারি ভাবে তারা কেন নিয়ন্ত্রণ করতে পারবে না, এটা দুঃখজনক। আরো আপনারা জানেন যে এই ভ্যাট যে বাড়াচ্ছে, এই ভ্যাটটাও ওনারা বাড়ানো ঠিক করেনি। জনগণ চেয়েছিল দ্রব্যমূল্যের দাম কমবে, সিন্ডিকেট থেকে রেহাই পাবে এবং আইনের শাসন, সুনীতি, সুশাসন, সুবিচার হবে এবং বিশেষ করে এই বাংলাদেশে যারা 16টি বছর জ্বালিয়েছে তাদের প্রত্যেকের বিচারের আওতায় আনবে। কিন্তু আমরা দেখেছি যে সে এইটা করতে পারেনি, ব্যর্থ হয়েছে সর্বক্ষেত্রে। তাই আমি মনে করি যে স্পষ্টভাবে আপনার এই আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য, ফ্যাসিস্টকে প্রতিষ্ঠিত করার জন্য ভারতের সাথে কিছু লোকের লিয়াজও অবশ্যই আছে। নতুবা কেন 2 দিন পর ফোন করে এই শেখ হাসিনা পরিকল্পিতভাবে, একে তো কেউ আড়ি পাতে না, সে রেকর্ড করে ছাড়াচ্ছে আর আলোচনায় থাকতেছে। ওই হাসান মাহমুদ, ওটা কি কেউ রেকর্ড করেছে? উনি কথা বলে পাঠিয়ে দিয়েছে ছাড়ো তোমরা। এবং এই ভারতে বসে যে কাজগুলা করতেছে ভারতের এই বিজেপি নেতা, বা ওই যে একজন তো পাগল হয়ে গেছিল, উন্মাদ, ময়ূক রঞ্জন সাংবাদিক, আমি তো তাকে উন্মাদ বলেছিলাম। হ্যাঁ, এখন সর্বশেষ এগুলো আওয়ামী লীগ করাচ্ছে এবং বাংলাদেশে কিছু কিছু তারা হিংস পাচ্ছে বা কেউ কেউ বিলম্ব করতে চাচ্ছে যে আপনারা আলোচনায় থাকেন, আপনাদের একসময় নিয়ে আসবো। এবং আমরা দেখেছি যে এই উপদেষ্টাও একজন বলেছে যে তারা, একজন একাধিক লোক বলেছে যে তারা নির্বাচন করবে, নির্বাচনে বাধা নাই, তাদের গণতান্ত্রিক অধিকার। রাজনৈতিক দল আমরা যেভাবে বলেছি, আমাদের মহাসচিব সম্পর্কে অনেকে ভুল তথ্য দেয়। উনি বলেছিল
যে আওয়ামী লীগের আগে বিচার করতে হবে 16 বছরের প্রত্যেককে, টপ টু বটম। বিচারের পরে আমরা চাই না কাউকে নিষিদ্ধ হবে, তাদের গণতান্ত্রিক অধিকার সবার থাকবে। তাইলে দাঁড়ায় কি? দাঁড়ায় হচ্ছে যে আপনি কম্বলের যদি পশম বাঁচেন তাহলে কম্বল থাকবে না। ঠিক এরকম যদি আওয়ামী লীগের বিচার হয় তাহলে মেম্বারই নির্বাচন করার মতো একজন যোগ্য প্রার্থী থাকবে না। এটা হচ্ছে মূল কথা। কিন্তু সেখান থেকে আমাদের মহাসচিবের বক্তব্য বিভিন্ন ভাবে ঘুরাচ্ছে। আজকেও মহাসচিব বলছে যে আমরা যে অপরাধ করেছে সেই অপরাধের বিচার হবে, কিন্তু তাদেরকে বাদ দেওয়া, নির্বাচনে আসতে পারবে না, এটা জনগণের উপর ছেড়ে দিতে হবে, অথবা সব রাজনৈতিক দলের উপর। একটা দল আমরা বলবো আর সেইটার উপর নির্ভর করে বাদ হবে, সেইটা ইতিহাসে থাকবে যে এইটা করছে। আমরা সেইভাবে করতে চাই না। আমাদের দলের প্রতিষ্ঠাতা তিনি ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, যিনি আওয়ামী লীগের 4টি খণ্ডকে একত্রিত করে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। এবং অনেকেই আলোচনা করেন যে জিয়াউর রহমান তার সফলতা ছিল, তিনি সব ক্ষেত্রে ভালো করেছেন অল্প দিনের মধ্যে, কিন্তু তার 2টি অপরাধ ছিল। একটি অপরাধ মানে একটি অপরাধ না, ভুল ছিল। একটা ভুল ছিল শেখ হাসিনাকে এই আওয়ামী লীগকে এনে বাকশাল টাকশাল এটা থেকে সেটা থেকে আইনা তাকে প্রতিষ্ঠিত করা, দল করতে দেওয়া। আর একটা ছিল এরশাদকে জেনারেল বানানো। এই 2টা ভুলের কথা বলেছে। যেহেতু এরশাদ ছিল পাকিস্তানে, তিনি স্বাধীনতা যুদ্ধে তার কোনো ভূমিকা ছিল না, বাংলাদেশে আরো অনেকে ছিল। তাই আমি মনে করি যে আমাদের নেতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উদার ছিলেন। আমাদের নেত্রী মাদার অফ ডেমোক্রেসি আন্তর্জাতিকভাবে খ্যাতি পেয়েছেন, সনদ পেয়েছেন। তাই আমরা মনে করি যে জনগণ যদি সিদ্ধান্ত নেন বা সকল রাজনৈতিক দল যদি সিদ্ধান্ত নেয়, অবশ্যই এই ধরনের একটা পাপিষ্ট দল, এই ধরনের একটা জালিম দল, এই ধরনের একটা অত্যাচারী তাদের বাংলাদেশে কয়েক টার্মের জন্য রাজনীতি নির্বাচন করা থেকে বিরত থাকা উচিত। এটা আমি ব্যক্তিগতভাবে বলছি, আমার দলীয় ভাবে না। কিন্তু ধন্যবাদ মনির ভাই আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য। আমরা সময় একেবারে শেষ পর্যায়ে। প্রিয় দর্শক, আজকে আমাদের সঙ্গে অতিথি ছিলেন ডক্টর কাজী মনিরুজ্জামান মনির, তিনি জাতীয়তাবাদী তাঁতি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, এবং আমাদের সঙ্গে ছিলেন আমান সোবান আমান, সভাপতি গণতান্ত্রিক যুবদল, ছিলেন তৌহিদ টিটু, সহ সাংগঠনিক সম্পাদক জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। প্রিয় দর্শক, আজকে আমাদের সম্মানিত অতিথিদের কাছ থেকে আপনার গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন, এবং আমরা আবারও আমাদের অতিথিদেরকে নিয়ে আসবো অন্য কোনো দিন, অন্য কোনো অনুষ্ঠানে। সেই পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের দ্য অরোরা টাইমসের পক্ষ থেকে আমাদের দর্শকদেরকে আবারও শুভেচ্ছা, এবং আমাদের সম্মানিত অতিথিদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো দিন। আসসালামু আলাইকুম। থাকবেন যারা